আজ আবার সেই একই হতাশাজনক হেডলাইন। এই নিয়ে টানা তৃতীয়বার আইসিএমআর মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের একজন কৃতি বিজ্ঞানী সুইসাইড করেছেন। এর আগেও সেম ইনস্টিটিউটেরই আরও দুজন বিজ্ঞানীও সুইসাইড করেন। ব্যাপারটা নিয়ে শোরগোল পড়ে যায় মিডিয়ায়। এইভাবে দেশের এক একজন কৃতি বিজ্ঞানীকে হারিয়ে ফেলা খুবই দুঃখজনক। চিফ মিনিস্টার ফোন করেন পুলিশের ক্রাইম ডিপার্টমেন্টাল হেডকে। Hello, Mr. Verma. This is regarding the ICMR suicidal case. The situation is getting tough day by day. The way media is presenting the news increases confusion among the general public. The case is becoming a national issue right now. I want a thorough investigation regarding this. Please make sure that this case is resolved as soon as possible. And maintain the secrecy, please. Yes, sir. I will assign the investigation to the best man of the department. I will try my level best to solve the mystery. Thank you, sir. Please have faith on us. অনেক ভেবে ক্রাইম ডিপার্টমেন্টাল হেড ফোন করলেন তাঁদেরই ডিপার্টমেন্টের একজন ইয়াং অফিসারকে, যিনি ইতিমধ্যেই অনেক ক্রাইম মিস্ট্রি সলভ করেছেন। ছেলেটি বাঙালি, নাম আর্য রয়। Hello, Arjo. This is Verma. You know about the ICMR case, right? I want to give you the opportunity to make an investigation regarding this, and I want result as soon as possible. Right, sir. Thank you for considering me in this case. I will try my level best to put my efforts in order to conclude this case as early as possible. কথা মতো শুরু হলো ইনভেস্টিগেশন। প্রথমেই আইসিএমআর এর বিভিন্ন রিসার্চারদের সাথে কথাবার্তা শুরু করলেন আর্য রয়। বিভিন্ন রিসার্চ জার্নালস, থিসিস পেপারসও জোগাড় করলেন, যাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই 3 রিসার্চার যুক্ত ছিলেন। সব তথ্য ক্রিটিক্যালি অ্যানালাইজ করে আর্য রায় বুঝতে পারলেন ওই 3 জন রিসার্চারই ইমিউনিটি বুস্টিং মেডিসিনের ওপর কাজ করছিলেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল এটাই, ওই রিসার্চের সঙ্গে আর একজন সদস্য যুক্ত ছিলেন। তার নাম ডক্টর সুবিমল দাশগুপ্ত। কিন্তু প্রায় 6 মাস আগে তাকে আইসিএমআর থেকে বরখাস্ত করা হয়। এত বড় এবং অভিজ্ঞ একজন সায়েন্টিস্টকে বরখাস্ত করাটা খুবই রহস্যজনক। অনেক প্রশ্ন করে আর্য রায় জানতে পারেন উনি রিসার্চ ওয়ার্কটা মাঝপথেই ছেড়ে দিতে চেয়েছিলেন। তাতে ইনস্টিটিউটের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। অনেক ভেবে আর্য রয় ডিসাইড করেন যে তাকে ডক্টর দাশগুপ্তর সঙ্গে কথা বলতেই হবে। এই রিসার্চ প্রজেক্টের একমাত্র মেম্বার যিনি জীবিত তিনি ডক্টর দাশগুপ্ত, তাই তার সাথে কথা বলা অত্যন্ত জরুরি। অনেক চেষ্টা করে আর্য রয় ডক্টর দাশগুপ্তর কলকাতার বাড়ির ফোন নাম্বার জোগাড় করেন। হ্যালো, আচ্ছা আমি কি একটু ডক্টর দাশগুপ্তর সাথে কথা বলতে পারি? আমি মিসেস দাশগুপ্তা বলছি। আপনি কি বলছেন? আমি আসলে একজন জুনিয়র রিসার্চার। আমি আসলে বায়োমেডিক্যাল সায়েন্সের ওপর রিসার্চ করছি, আর তাই ডক্টর দাশগুপ্তর গাইডেন্স পেলে আমার খুব সুবিধা হতো। আপনি কোথাও একটা ভুল করছেন, উনি এখন এখানে আর থাকেন না। কিন্তু ম্যাডাম, স্যারকে আমার খুবই প্রয়োজন, একটু হেল্প করুন না আমাকে প্লিজ। আমি কিভাবে আপনাকে হেল্প করব? আচ্ছা, কেরালার কান্নাপুরমে আমাদের একটা বাড়ি আছে, উনি ওই জায়গাটা খুব পছন্দ করতেন। তো আপনি একবার ওইখানে বরং যোগাযোগ করতে পারেন। আপনি অ্যাড্রেসটা লিখে নিন। আর্য রয় ডিসাইড করেন তাকে প্রফেসরের কাছে পৌঁছতেই হবে। এই রহস্যের চাবিকাঠি যে প্রফেসরের কাছেই আছে সেই ধারণার বদ্ধমূল হন আর্য রয়। তাই পরের দিনই তিনি পৌঁছে যান কান্নাপুরমে। খোঁজ খবর শুরু করে দেন লোকাল লোকজনদের কাছে। প্রপার ইনফরমেশন কালেক্ট করে দেখা করেন ডক্টর সুবিমল দাশগুপ্তর সঙ্গে। নমস্কার প্রফেসর, আমি আর্য রায়। আমি কলকাতা থেকে আসছি। আমি আপনার একজন গুণমুগ্ধ স্টুডেন্ট বলতে পারেন।
বায়োটেকনোলজিতে এমএসসি করে রিসেন্টলি রিসার্চ শুরু করেছি বায়োমেডিসিনের ওপর। আপনার তো এটাই সাবজেক্ট, তাই না? আর আপনার অগাধ জ্ঞান, আমি আপনার বিভিন্ন রিসার্চ আর্টিকেলও নিয়মিত পড়ি আর ফলোও করি। আপনার গাইডেন্সের জন্য আমি এত দূর থেকে এসেছি, আমাকে একটু হেল্প করুন প্লিজ। এসো, ভেতরে এসো। খুবই অগোছালো বাড়ি। চতুর্দিকে অবিন্যস্তভাবে বই খাতা, রিসার্চ পেপার্স, জার্নালস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চোখ ঘুরিয়ে দেখছিলেন আর্য রয়। আর তখনই ডক্টর দাশগুপ্ত বলে ওঠেন, কি দেখছো জানতে পারি? আমি একা মানুষ, ঘরদোর গুছিয়ে রাখতে পারি না, বুঝতেই তো পারছো। না স্যার, মানে আপনি এত বড় একজন সায়েন্টিস্ট, তাই আপনার ল্যাবরেটরিটা খুঁজছিলাম আর কি। ওটা বাড়ির দোতলা জুড়ে, তুমি চাইলে দেখাতেই পারি, কিন্তু ভাই তুমি যে কারণে এসেছো তাতে আমি কতটা সাহায্য করতে পারবো জানি না, কারণ আমি এখন আর এই ফর্মাল রিসার্চের মধ্যে নেই। এত দূর থেকে এলাম স্যার, শুধু আপনার একটু গাইডেন্সের আশায়। এইটুকু সাহায্য আপনি করবেন না? আমাদের মতো জুনিয়র রিসার্চারদের আপনারাই তো ইন্সপিরেশন। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। তুমি এখানে থাকতেই পারো কিছুদিন। আমি একলা মানুষ, তোমাদের মতো ইয়ং জেনারেশনের সান্নিধ্য আমার ভালোই লাগবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তারপরে শুরু হয় প্রফেসরের বাড়িতে আর্য রয়ের ইনভেস্টিগেশন। প্রফেসরের কাছ থেকে লুকিয়ে তিনি বাড়ির প্রতিটি জিনিস অবজার্ভ করেন। ল্যাবরেটরিতে গিয়েও তার অনুসন্ধান চালান। সেখানে অ্যালগি, মস থেকে শুরু করে বিভিন্ন কেমিক্যাল কম্পাউন্ডস, কিন্তু সন্দেহ করার মতো কিছুই খুঁজে পান না তিনি। নিত্যদিন বাজারের অজুহাতে বেরিয়ে মিস্টার ভার্মাকে রিপোর্ট করতে থাকেন তিনি, আর বলেন প্রফেসর খুবই সাধারণ জীবনযাপন করেন, তাকে সন্দেহ করার মতো কিছুই নেই। তবু তিনি ঠিক করেন কোনো না কোনো অজুহাতে আইসিএমআরের বাকি সায়েন্টিস্টদের আত্মহত্যার ঘটনাগুলো প্রফেসরের সামনে তুলে ধরবেন, একবার বলে দেখবেন কি রিয়াকশন হয় প্রফেসরের। কিন্তু ইতিমধ্যেই প্রফেসরের ব্যবহারে মুগ্ধ হয়েছেন আর্য রয়। ছোটবেলায় তিনি তার বাবাকে হারিয়েছিলেন, তাই প্রফেসরের মধ্যে নিজের বাবাকে যেন খুঁজে পান তিনি। না চাইতেও কেমন একটা অ্যাটাচমেন্ট ফিল করেন প্রফেসরের উপর। একদিন হঠাৎই আর্য রয় প্রফেসরের লাইব্রেরিতে লুকিয়ে কাগজপত্র ঘাঁটছিলেন। সেই সময়, কি খুঁজছো আর্য? কি জানতে চাও তুমি? আমাকে জিজ্ঞেস করো, কথা দিচ্ছি সততার সাথে উত্তর দেব। না মানে স্যার, আপনাকে যা দেখছি, মানে যতদিন আমি এখানে আছি আর কি, আপনার ব্যবহারে কৃতজ্ঞ না হয়ে কোনো উপায় নেই। আপনাকে কোনো কিছুতেই অবিশ্বাস করতে মন চায় না। তবে স্যার, কাগজে খুব লেখালেখি হচ্ছে, আপনিও নিশ্চয়ই জানেন। আপনারই সহকর্মী যাদের সাথে আপনি আপনার লাস্ট রিসার্চে যুক্ত ছিলেন, তাঁরা একের পর এক আত্মহত্যা করছেন। আপনি কি এ বিষয়ে কিছু জানেন? মানে আপনার মতামত জানতে চাইছি আর কি। আমি তোমাকে একটাই উত্তর দেব। প্রতিটা ঘটনাতেই, মানে মৃত্যুতেই, আমি কোনো না কোনোভাবে যুক্ত, আবার যুক্ত নই, ব্যাস, আর কিছু বলবো না। এবার তুমি তোমার মতো করে বুঝে নাও। সারা রাত ঘুম হয় না আর্য রয়ের। কি বলতে চাইলেন প্রফেসর? এই কিরকম ধাঁধা যার কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। এতদিন তো সে প্রফেসরকে ইনোসেন্ট মেনেই এসেছে, কিন্তু আজ তো প্রফেসর নিজেই স্বীকার করলেন যে ওই ঘটনাগুলোর সাথে তিনি যুক্ত, আবার যুক্তও নন। এই প্রহসনের কি মানে? পরের দিন সকালবেলা সারা রাত ঘুম না হওয়ায়
ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলেন আর্য রয়। 9টা নাগাদ ঘুম ভাঙতেই ঠিক করেন প্রফেসরের সাথে ডিরেক্ট কথা বলবেন। কি বলতে চান প্রফেসর জানার চেষ্টা করবেন তিনি। সেই মতো প্রফেসরের ঘরে ঢুকে দেখেন তিনি চিত হয়ে শুয়ে, আর মুখে এক রাশ প্রশান্তি। প্রফেসর, প্রফেসর, এত বেলা হয়ে গেল আর আপনি এখনো ঘুমোচ্ছেন? কি হলো স্যার? প্রফেসর দাশগুপ্ত! না, সাড়া দেন না প্রফেসর। তার দেহটা নিঃসাড় হয়ে পড়ে থাকে আর্য রয়ের সামনে। নিজের ব্যাকপ্যাকটা নিয়ে লোকাল পুলিশকে ইনফর্ম করে সন্ধ্যের ফ্লাইটেই দিল্লি ফিরে আসেন আর্য রয়। আজই তাকে হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হবে। কিন্তু কি জানাবেন তিনি? নিজেই তো কিছু বুঝতে পারছেন না। সুস্থ মানসিক স্থিতিসম্পন্ন প্রফেসর কেন আত্মহত্যা করবেন? আর মৃত্যুর আগে তার ওই কথাগুলো কি মানে ওগুলোর? হতাশায় ব্যাগটা খোলেন আর্য রয়। এ কি, ব্যাগের মধ্যে এত বড় একটা প্যাকেট? এটা তো তার নয়। তবে কি এটা? কি? ব্যাগ খুলে প্যাকেট থেকে দিস্তা দিস্তা কাগজ বেরোয়। তাতে প্রফেসরের সারা জীবনের রিসার্চ থিওরিজ, পেপার্স, জার্নালস রয়েছে। আর একটা আলাদা সাদা প্লাস্টিকে মোড়া প্রফেসরের লাস্ট রিসার্চের পেপার্স। না, বায়োমেডিক্যাল রিসার্চ পেপার না, সাইকোলজিক্যাল মাইন্ড থিওরি। আর তার সাথে একটা চিঠি, আর্য রয়কে উদ্দেশ্য করে লেখা চিঠি। তাতে লেখা, স্নেহের আর্য, যখন তুমি এই চিঠি পড়ছো তখন আমি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছি। তোমার সাথে খুব কম সময় কাটালেও তোমাকে অত্যন্ত স্নেহের চোখে দেখেছি আমি। তাই আজ আমার এই শেষ বাক্যগুলোতে নিজেকে আমি দায় মুক্ত করে গেলাম। 10 বছর আগে আমি ও আমার 3 সহযোগী মিলে একটা রিসার্চে মনোনিবেশ করি। সেটা হলো অর্গিয়ন এনার্জি বা লাইফ এনার্জি। এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে, তা নিশ্চয়ই তোমার জানা। কিন্তু আমাদের রিসার্চের উদ্দেশ্য ছিল এই এনার্জি অ্যাকুমুলেট করে মানুষের ইমিউনিটিকে বুস্ট করা আর ক্যান্সারের মতো বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করা। অ্যাকচুয়ালি এই অর্গান থিওরি একজন অস্ট্রিয়ান ফিজিসিস্ট স্যার উইলহেম রেইচ 1940-তে আবিষ্কার করেন। আমরা তার রিসার্চকেই এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, অনেকটা দূর এগিয়েও ছিলাম। ফার্স্ট ফেজ অ্যাপ্লিকেশন ওয়াজ সাকসেসফুল। কিন্তু হঠাৎই একদিন আমার কাছে একটা ফোন আসে। हेलो, हाँ प्रोफेसर साहब, कैसे हैं? जी, आप कौन? मैं कौन ये जानना इतना इम्पोर्टेंट नहीं है, पर जिस कारण से मैंने फ़ोन किया वो बहुत इम्पोर्टेंट है। कौन सा कारण? आप लोग जो रिसर्च कर रहे हैं ना कैंसर ट्रीटमेंट के ऊपर, आप और आपके वो 3 साथी, आप उसको बंद कर दीजिए। वो रिसर्च सक्सेसफुल होने से हमारा बिजनेस का क्या होगा? नहीं, आप ही बताइए, कौन खरीदेगा हमसे इतना एक्सपेंसिव मेडिसिन? नहीं नहीं नहीं, आप लोग रिसर्च बंद कर दीजिए। और इसलिए मैं आप लोगों को काफ़ी कीमत देने के लिए भी तैयार हूँ। हम लोगों का रिसर्च बिकाऊ नहीं है, ये देश के हित में किया जा रहा है। मैं रिसर्च बंद नहीं होने दूंगा, एंड आई एम श्योर माय कलीग्स विल आल्सो सपोर्ट मी। आपको क्या लगता है मेरे उनसे बात नहीं हुई? वो सब मान गए हैं प्रोफेसर साहब, आप भी मान जाओ, अदरवाइज आई विल नॉट बी रिस्पॉन्सिबल फॉर एनी अनडिजायरेबल सिचुएशन। খুব রাগ হয়েছিল সেদিন, খুব। ওই বিজনেসম্যানকে ডিরেক্ট না বলে ফোন করলাম আমারই এক কলিগকে, কারণ কারণ আমি বিশ্বাস করতে পারিনি যে তারা আমাদের এতদিনের প্রচেষ্টাকে বেচে দিতে পারে। কিন্তু সব ধারণা মিথ্যে হয়ে গেল যখন প্রফেসর শর্মা আমাকে বললেন যে বিজনেসম্যানের অফার তারা ভেবে দেখবেন। আমি
আমি কিছুতেই বাকি তিনজনের সাথে নিজের সততাকে বিক্রি করতে পারিনি। ওই প্রজেক্ট ছেড়ে দিই আমি। আর কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করার অপরাধে ইনস্টিটিউট আমায় বরখাস্ত করে। আমার স্ত্রীও আমায় ভুল বোঝেন। কাজ পাগল মানুষ আমি, কোনোদিনই ওনাকে সময় দিতে পারিনি, তাই কাজ ছেড়ে যাওয়ায় খুবই হীনমন্যতায় ভুগি আর এই নির্জনে বসবাস শুরু করি। কিন্তু কিন্তু আমার মধ্যে ওই প্রফেসরদের প্রতি এক প্রতিহিংসার ভাব উদয় হয় এবং তাদের উচিত শাস্তি দেওয়ার জন্য আমি আমি বদ্ধপরিকর হই। এই পর্যন্ত পড়ে চোখ বোঝেন আর্য রয়। নিজেকে একটু ধাতস্থ করে আবার চিঠিতে মনোযোগ দেন। হ্যাঁ, তোমাকে একটা ধাঁধার মধ্যে ফেলে গেছি আমি জানি। এখন সেই রহস্যের সমাধানই আমি করে যাব। প্রতিটা মৃত্যুর সাথেই আমি কোনো না কোনোভাবে যুক্ত। কি করে বলছি, শোনো। হিউম্যান সাইকোলজি চিরকালই আমার একটা খুব পছন্দের বিষয়। এই নিয়ে বিস্তর পড়াশোনা করেছি আমি। তার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় বিষয় বা ইন্টারেস্টিং বিষয় ছিল ল অফ অ্যাট্রাকশন বা LOA। আসলে নিউটনের ল অনুযায়ী এই পৃথিবীতে সব বস্তুই একে অপরকে আকর্ষণ করে, আর LOA বলে এই পৃথিবীতে সব কিছুই এনার্জি। তাই আমাদের থটসগুলোই আর কিছুই না, এনার্জেটিক ভাইব্রেশনস। আর আমাদের বেশিরভাগ ভাবনা চিন্তা সংরক্ষণের স্থান আমাদের সাবকনশিয়াস মাইন্ড। আর এই সাবকনশিয়াস মাইন্ড থেকে নিঃসৃত থট ভাইব্রেশনস আমরা এক থেকে অন্যের কাছে পৌঁছে দিতে পারি উইদাউট এনি মিডিয়াম, থ্রু প্র্যাকটিস অ্যান্ড মেডিটেশন। তাই আমি কোনো মাধ্যম ছাড়াই যে কোনো মানুষকে মেসেজ পাঠাতে পারি। এইখানে বলে রাখি, তুমি নিশ্চয়ই জানো লিম্বিক স্ট্রাকচার আমাদের ইমোশনস কন্ট্রোল করে। এই পুরো থিওরিটাই হলো সাবকনশিয়াস মাইন্ড টেলিপ্যাথিক মেসেজিং। এই নিয়ে এখন প্রচুর কাজকর্ম হচ্ছে। তুমি চাইলে অ্যাব্রাহাম হিক্সের জার্নালসগুলো দেখতে পারো। এইভাবেই আমি কিছু মেসেজেস একে একে ওই 3 প্রফেসরকে পাঠাই, যা তাদের মস্তিষ্কের লিম্বিক লোবকে সক্রিয় করে তাদের মধ্যে কৃতকর্মের জন্য তীব্র অনুশোচনা তৈরি করে এবং ফলস্বরূপ তারা সুইসাইড করেন। কিন্তু তোমাকে দেখবার পর থেকে আমার খালি এটা মনে হতে থাকে যে কি দিতে পারছি আমি ইয়ং জেনারেশনকে। তারা কি শিখবে আমার থেকে, কিভাবে নিজের প্রতিহিংসা চরিতার্থ করতে হয়? না, তা হতে পারে না। তাই আমার এই সিদ্ধান্ত। বিদায়। কিন্তু তোমার কাজ এখনো শেষ হয়নি আর্য। অনেক বড় দায়িত্ব দিচ্ছি তোমায়। আমার সব রিসার্চ পেপারস, থিসিস, জার্নালস সব তোমাকে দিয়ে গেলাম। ওইগুলো যত্নে রেখো, সঠিক লোককে হস্তান্তর করো, যারা টাকার বিনিময়ে নিজেদের সততাকে বিক্রি করবে না, যারা দেশের উন্নতির জন্য কাজ করবে। যদি কখনো এরম কাউকে পাও, তাদেরকে দিও আমার পেপারসগুলো। চললাম কমরেড। জয় হিন্দ। ইতি তোমার প্রফেসর দাশগুপ্ত।